আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কলিজা আর ফ্যাপসা। আজকে এটাই রান্না হবে। তো কলিজা ফ্যাপসাটা আনার পরে আমি ধুয়ে তারপরে সিদ্ধ করে এই যে টুকরো করে কেটে নিছি। দেখতে পাচ্ছ কিভাবে কাটলাম। আর এখানে আছে একইভাবে ছোট ছোট পিস করে আলু কেটে নেওয়া। আর যে মশলাগুলো লাগবে আমার আজকের এই কলিজা রান্না করতে, পেঁয়াজ, জিরা বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা, রসুন বাটা, আর লাগবে কিছু শুকনো মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচটা পরে বেটে দেব। তারপরে দেখো আমি বন্ধুরা কড়াইটা বেশ একটু গরম হয়ে গেলে তারপরে এখানে আমি তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে আলুগুলো ভেজে নেব। এভাবে আলু ভেজে দিয়ে কলিজা রান্না করলে বেশি স্বাদ হয়। আমি কিন্তু সবসময় এভাবে কলিজাতে আলুগুলো একটু ভেজে দেই। তো আগে হতো কি, আমি যখন এভাবে আলু ছোট ছোট করে কুচি করে ভাজতাম, এর থেকে আমার ছোট মেয়ে যে তিতলি, সে কিন্তু প্রায় অর্ধেকটাই খেয়ে নিত। বন্ধুরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি শুধু লবণ দিয়ে আলুগুলো ভাজতেছি, কোনো রকম হলুদ দেইনি। হলুদ দিলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়, এর জন্য কিন্তু আমি হলুদ দিয়ে ভাজি না, শুধু লবণ দিয়েই ভাজি। তো ভাজাটা হয়ে গেল, আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে দেখো কড়াইতে কিন্তু সামান্য একটু তেল আছে, আরও আমি কিছুটা তেল দিয়ে দেব পরে। এখন আমি যে শুকনো মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই সঙ্গেই পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। তোমরা সবাই জানো কিভাবে আগে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপরে যে মাংস রান্না করতে গেলে মাংসটা দেই, আর কলিজাও ঠিক ওইভাবে দেব। পেঁয়াজগুলো ভাজার এক পর্যায়ে আমি দেখো আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। আমি এখানে শুকনো মরিচ বাটা পরিমাণটা কম দিলাম, যেহেতু আমি গুঁড়া মরিচ দেব আরেকটু, এর জন্য। তো এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ। এখন শুধু মশলাটাকে বেশি করে কষাতে হবে। তো মশলা কষানোর এরই মাঝে কিন্তু আমি গুঁড়া মরিচটা দিয়ে দিছিলাম, কিন্তু ওইটা স্কিপ হয়ে গেছে। ওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেল। এখন আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় যদি বারবার নেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যাবে, আর মশলা কিন্তু পুড়ে গেলে বা নিচে লেগে গেলে সেই তরকারি ভালোই লাগবে না খেতে, স্বাদ অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে এখন আমি কলিজাগুলোকেও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কলিজাগুলোকে মিশিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এই যে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মাঝে মাঝে কিন্তু
নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু নিচে লেগে যাবে বারবার একটু নেড়ে নেড়ে না দিলে। তো এই যে দেখো আমি একটু মশলাটা নিচে লাগার ভয়ে একটু সামান্য পানি দিলাম। আবারও এটা কিন্তু কষাতে কষাতে একেবারে তেল ফুটে উঠবে। যখন উঠবে তখন আমি ঝোলের জন্য পানি দেব। তো দেখো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে ভালো করে কলিজাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কলিজা খুব বেশি ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এখনও কিন্তু সেইভাবে কলিজার ভিতর থেকে তেল বের হয়নি, আরও কিছুক্ষণ আমার কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে ততই ভালো টেস্ট হবে। বন্ধুরা আমি এখন একটু ঝোলটা চেখে দেখলাম। ঝোল চেখে দেখার পরে তারপরে এই যে দেখো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে যাব। আর এরই মধ্যে কিন্তু আমি যে ভেজে রাখা ওগুলো আমি দিয়ে দিছি। তো দেখো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কালারটা কত সুন্দর লাগতেছে। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে যাব। তো ঢাকনাটা আমি চেঞ্জ করে নিলাম। ছোট ঢাকনা দিলে ঢাকনার গায়ে অনেকটা ঝোল লেগে যায়, তার জন্য। তো মাঝে মাঝে এসে আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো এখন আমি গোলমরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি। মাংস, কলিজা এই ধরনের রান্নাতে কিন্তু গোলমরিচের গুঁড়া না দিলে ভালো লাগে না। গোলমরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল ভাব আসে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়। তো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবারও কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই ঝোল আছে, এত ঝোল রাখা যাবে না। কলিজা রান্না করতে গেলে খুব বেশি ঝোল রান্না করলে কিন্তু ভালো লাগে না। যারা খাই তারা কিন্তু জানি। আর এই যে দেখো আলুটা দেওয়ার দরকার ছিল যখন আমি কলিজার ঝোলের পানিটা দেইনি, তখন দেব, কিন্তু আমি এটা ভুল করে ফেলছি, যার জন্য এখন আমি এই ঝোলের উপরেই দিয়ে দিলাম। কিছু করার নাই। আগে থেকে যখন আমি কলিজাটা ঝোলের পানি দেওয়ার আগে কষাচ্ছিলাম তখন কিন্তু দিলে বেশি ভালো হয়। এভাবে কখনো আমি দেইনি, তো এটা ভুল হয়ে গেছিল আমার। এখন আমি আবারও আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে দেব। বন্ধুরা এখন কিন্তু আর অতটা ঝোল নাই, তারপরেও আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে রেখে যাব।
চলে আসব কিছুক্ষণ পরেই। তো ঢাকা দিয়ে রেখে আমি চুলাটা বন্ধ করে দিছি। আর এই যে দেখো কলিজাটার ফাইনাল লুক। এখন আমি এই কলিজাটাকে সার্ভ করে নেব। তো দেখো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে আসছি আর এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কলিজা ভুনা রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।